বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, রান্নাবান্নার আয়োজন চলছে। প্রতিবেশীদের আনাগোনা দেখা যাচ্ছে। মূলত আজ সাবিহাকে পাত্রপক্ষ দেখতে আসবে বিকেলের দিকে। মোস্তফা সাহেব দুপুরের আগ দিয়ে মেয়ের কক্ষে আসলেন গম্ভীর মুখে। সাবিহা তখন জড়সড় হয়ে বাবার সামনে দাঁড়ালো। মোস্তফা সাহেব চেয়ারে বসলেন। মেয়েকে ইশারা করলেন তার সামনে বসতে। সাবিহা বসল। মোস্তফা সাহেব বললেন, শুনেছ তো তোমার মায়ের থেকে? জি বাবা। তোমার কোনো আপত্তি আছে? সাবিহা চুপ থাকল। বুকটা ফেটে যাচ্ছে তার। তীব্র যন্ত্রণায় ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। তবু মুখ ফুটে সত্যটা বলার সাহস পাচ্ছে না। কিভাবে বলবে? কোন মুখে বলবে? এমনিতেই তন্ময়ের বিষয়টি নিয়ে তার বাবা প্রচণ্ড অস্বস্তিতে। এখন আবার সে যদি এগুলো বলে। সাবিহা বাবার আদুরে মেয়ে হয়ে সত্যটা প্রকাশ করতে পারল না, আর না পারল না বলতে। মাথা নত করে বসে থাকল। মোস্তফা সাহেব বললেন, বিয়ে তো করতেই হবে, আর কতদিন? আমাকে পিতার দায়িত্বটা পালন করতে দাও মা। মোস্তফা সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাবা যেতেই কান্নায় ভেঙে পড়ল সাবিহা। ফুপিয়ে কেঁদে চলেছে নিঃশব্দে। নিঃশব্দ কান্না কষ্ট হাজার গুণ বাড়িয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে না পারলে সেই কান্নার সমাপ্তি পাওয়া যে বড় মুশকিল। কান্নার এক পর্যায়ে বেশ ক্লান্ত হয়ে পড়ল সাবিহা। ফ্লোরে বসে মাথাটা বিছানায় এলিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো মেসেজ এসে আছে। লাস্ট মেসেজটা দেখে সে আবারও ফুপিয়ে উঠেছে। অয়ন একটা লেহেঙ্গার ছবি পাঠিয়েছে, সঙ্গে একটা মেসেজ। মামির সাথে শপিং এসেছি সাবিহা, একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখলাম। আমার সেটা খুব পছন্দ হয়েছে তোমার জন্য। কিনবো বলে প্রাইস জানতে চাইলাম। শুনবে কত? ৪৫,০০০। আমার কার্ডে ২৮,০০০ আছে। বাবার থেকে চাইলে ব্যাপারটা কেমন দেখায় না? বিজনেসে প্রফিট করে প্রথমেই এই লেহেঙ্গাটা কিনব। আমাদের বিয়েতে তুমি এটাই পরবে, কেমন? কান্নায় সাবিহার শ্বাস আটকে যাবার জোগাড়। এই ছেলেটা কি বুঝতে পারছে কোন সিচুয়েশনে আছে তারা? তাদের সামনে সে তো কোনো রাস্তা দেখছে না। তার বাবা এই প্রেম একদমই মেনে নেবেন না, কখনো না। ঘণ্টাখানেক বাদে অয়নের কল এলো। সাবিহা ঘুমিয়ে পড়েছিল। চোখ বুজে বিছানা হাতড়ে সেলফোন হাতে নিল। সেভাবেই কল রিসিভ করল। অয়ন হয়তো বাইরে। যানবাহনের তীব্র শব্দ কানে আসছে। ঘুম পুরোদমে ভেঙে গেল তার। উঠে বসল। প্রশ্ন করল, কোথায় তুমি? অয়ন যেন প্রচণ্ড বিরক্ত। খুব গম্ভীর স্বরে বলল, পোলাপান জড়ো করছি। কি? কেন? কেন আবার? যে শালা তোমাকে দেখতে আসছে ওর কত বড় কলিজা বুকে ওটার পোস্টমর্টেম করব আজ। মাঝ রাস্তায় ধোলাই ওয়াশ করে ফেরত পাঠিয়ে দেব। কার দিকে নজর দিয়েছে হাড়ে হাড়ে টের পাবে। সাবিহা বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নির্বোধে পরিণত হলো। সময় নিয়ে ধমকে উঠল, তুমি তুমি এক্ষুনি বাড়িতে আসো বেয়াদব। অয়ন মুখ ভোঁতা করে ফেলল। অসহায় সুরে ডাকল, সাবিহা। আর কোনো কথা নেই আমাদের মধ্যে। কল কেটে গেল। অয়ন অন্ধকার মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সৌভিক তখন পোলাপানদের হাতের স্টিক লাঠিগুলো হাতিয়ে দেখছে। ভয় দেখাতে এইসব অস্ত্রতেই হবে নাকি আরও লাগবে ভাবছিল। এমত অবস্থায় বন্ধুর নেতিয়ে থাকা মুখশ্রী দেখে নড়ে চড়ে উঠল। আন্দাজ সুরে বলল, তুই কি ভাবিকে বলে দিলি? রেগে গেল। তুই কি পাগল? কেন বলতে গেলি? সে এগুলো পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। অয়ন সেলফোন পকেটে ঢুকিয়ে হাতের ইশারায় সবাইকে যেতে বলল। ভোঁতা মুখে পোলাপানগুলো বিদায় হতেই বাইকে চড়ে বসল। পেছনে সৌভিক উঠে বসল। ভেবেচিন্তে বলল, দোস্ত, এই দেখাদেখির বিষয়টা কিভাবে থামাবি? আন্টিকে কি জানাবি? আর জানাবো।
সে তো পাত্রপক্ষ আসা নিয়ে বেশ এক্সাইটেড। দেখলাম নিজের সিগনেচার আইটেমগুলো রান্না করে সাবিহাদের বাসায় যাচ্ছে। আহারে, ওদের বাসার সামনে আগুন লাগালে কেমন হয়? নাকি সাবিহাকে তুলে নিয়ে আসব, নাকি সোজাসাপটা শ্বশুরাব্বার সামনে যাব? অয়ন বিষণ্ণ অনুভব করছে। কি করবে বুঝতে পারছে না। সে কি ডিরেক্ট কাজী নিয়ে শাহজাহান বাড়ি চলে যাবে? লতা বেগম 40ঊর্ধ্ব স্বাস্থ্যবতী মহিলা, লম্বা চওড়া দেহের গঠন। অয়নের মুখশ্রীর সঙ্গে বড্ড মিল পাওয়া যায়। টানা ভুরু, উঁচু নাক, পাতলা ঠোঁট, গোলাকৃতি চেহারা। এমনকি ভুরুর উপরে ছোট্ট তিলখানা হুবহু অয়নও পেয়েছে। তিনি সবেমাত্র শাহজাহান বাড়িতে ঢুকেছেন। 2 হাত ভর্তি খাবার। সাবিহাকে দেখতে আসবে, এর থেকে আনন্দের বিষয় যেন পৃথিবীতে দুটো নেই তার কাছে। তিনি নিজের রান্না করা আইটেমগুলো সোজা ডাইনিংয়ে রাখলেন। সোফায় বসে প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় মগ্ন হলেন। তাদের কানাঘুষা গল্পের মাধ্যমে জানতে পারলেন তন্ময় আর অরুর বিয়ের কথা। বিয়ের বিষয়টি একান্তই গোপন। এখনও শাহজাহান পরিবার সরাসরি কাউকেই বলেনি। প্রতিবেশী যারা জানে সবটাই কানাকানি ভাবে। সাহস করে সোজাসাপটা যে কেউ শুধাবে তাও পারছে না। তবে লতা বেগম ভিন্ন। তার আবার শাহজাহান বাড়ির গিন্নিদের সঙ্গে বেশ ভাব। সোজা চলে গেলেন জবেদা বেগমের কাছে। সরাসরি জিজ্ঞেস করবেন। বিয়ের বিষয়টি তার একদমই বিশ্বাস হচ্ছে না। এটা কি বিশ্বাস করার মতো বিষয়? ভদ্র সমাজের বড় বাড়ির দুটো ছেলেমেয়ে কিনা একা একা বিয়ে করে নিল। জবেদা বেগম তখন রান্নায় ব্যস্ত। তাকে সাহায্য করছে মুফতি বেগম। ধীরস্বরে লতা বেগম জিজ্ঞেস করলেন, তন্ময় নাকি অরুকে বিয়ে করে নিয়েছে? এমন প্রশ্নে জবেদা বেগম মুচকি হাসলেন। তিনি কিছু বলবেন এর পূর্বেই মুফতি বেগম মুখ খুললেন। আর বলবেন না। এই বিষয়ে ঝড় তুফান হয়ে গেল বাড়িতে। বিয়েটা গতকাল করেছে, কাজী অফিসে গিয়ে। করবে না কেন বলুন তো? চারপাশ থেকে ছেলেটার উপর যে হারে নজর পড়ছে, আর এদিকে মেয়েটারও রক্ষা নেই। লতা বেগম কিছুই বুঝলেন না। মুফতি বেগমের কথাবার্তা তার মাথার উপর দিয়ে গেল। জবেদা বেগম আঁচলে হাত মুছলেন। চায়ের কাপ লতা বেগমের হাতে দিলেন। দুজন অন্যদিকে হাঁটতে শুরু করলেন। এদিকটায় মানুষজন নেই, নিরিবিলি। চায়ে চুমুক দিচ্ছেন লতা বেগম। প্রত্যাশায় আছেন জবেদা বেগম কিছু বলবেন হয়তো। জবেদা বেগম বললেন, আপনাকে যে জানাবো তার উপায় ছিল না। ছেলেমেয়ে দুটো না জানিয়ে বিয়ে করে নিয়েছে, এমন বিষয় তো বলার মতো নয়। তা তো অবশ্যই। আমার ছেলেটা অরুর জন্য পাগল, সেই ছোট থেকে। আমরা ভেবে রেখেছিলাম অরু বড় হলে এই বিষয়ে কথা বলবো। কিন্তু ছেলে মানতে নারাজ। না জানিয়েই বিয়ে করে নিল হুট করে। অবশ্য তার দ্বারা এমন কাণ্ড আমরা কেউ প্রত্যাশা করিনি। খুবই বুদ্ধিমান ছেলে আমার। সব সময় সব কিছু সামলে নিয়েছে, এখনও সামলাচ্ছে। সে কিভাবে এই কাজ করে বসলো জানা নেই। এখন বিয়েটা তো আর অস্বীকার করা যাবে না। আপনার ভাই এখনও রেগে। তিনি চাচ্ছিলেন না অরু এখনই বিয়ে করে নিক। মেয়েটা এখনও ছোট, ইন্টার পাশ করলো সবেমাত্র। ভাইজিকে বড্ড ভালোবাসেন কিনা, চাচ্ছিলেন আরও সময় নিয়ে ভাববেন। বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আমার তো এখন দুটোকে পাশাপাশি দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খুব মানিয়েছে। জবেদা বেগম হাসলেন। আসলেই দুটোকে মানিয়েছে। তিনি তো চোখ ফেরাতেই পারেন না। কতটা সুন্দর দেখায় ছেলেমেয়ে দুটোকে একত্রে, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই তো সকালে অরু তন্ময় একসাথে খেতে বসল। জবেদা বেগম আর চোখে কতবার যে নজর দিলেন তা অগণিত। শুধু সে নয়, মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব খাওয়া বাদ দিয়ে বেশ কয়েকবার তাকিয়েছেন। তাদের বিয়ের কথা সকলেই ভুলে বসেছে। এই বিষয়ে আর মন খারাপ করে বসে থাকতে পারল না অরু। বিবেকবান সে এখন সাবিহার চিন্তায় পাগল প্রায়। এই যে সকালে তন্ময় তাকে ধমক দিয়েছিল, ধমক খেয়ে অরু তন্ময়ের উপর আরও ক্ষিপ্ত।
তবুও সে নিজের অভিমানী মন এবং ক্ষিপ্ত অনুভূতি একপাশে রেখে তন্ময়ের রুমের সামনে হাজির হলো। আজ তন্ময় বাসায়। মোস্তফা সাহেব তাকে অফিসে যেতে দেয়নি। সাবিহাকে দেখতে আসবে বড় ভাই হিসেবে, তাকে তো থাকতেই হবে। ওরও অল্প খানিকটা দরজা ঠেলে মাথা ঢোকালো। তন্ময় বিছানায় শুয়ে টেলিভিশন দেখছে। খুব সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে। টেলিভিশন থেকে খবরের শব্দ আসছে। ওরু ডিপ ডিপ মন নিয়ে সেভাবেই তাকিয়ে রইল। ভেতরে যেতে দ্বিধাবোধ করছে মূলত। যাবে নাকি যাবে না দ্বিধাজড়িত ওরুকে আর চোখে তন্ময় দেখে নিয়েছে। মিনিট পাঁচেক হলো, তবু ওরু ভেতরে প্রবেশ করছে না দেখে এবার তন্ময় বলল, চেয়ারে গিয়ে দেব? ভোরকে ওরু পড়ে যেতে গিয়ে নিজেকে সামলালো। ওড়নার কোণা দরজায় লেগে আছে, খেয়ালই করেনি। কিছুটা যেতেই পেছনে টান খেলো। এই অগোছালো ওরুকে তন্ময় এক ধ্যানে দেখছে। খবর থেকে তার নজর সরে গিয়েছে খানিকক্ষণ হয়েছে। লজ্জিত ওরু টেনে টুনে ছুটিয়ে নিল ওড়না। ছিঁড়ে যাবার শব্দও শোনা গেল। লজ্জা কাটিয়ে ধীরে সুস্থে ভেতরে আসলো। মিনমিনে সুরে বলল, আমি তো মাত্রই এলাম, দেখলাম তো। ওরু হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ নিয়ে বলল, আপনি এমন আরামসে কিভাবে শুয়ে আছেন? কেন, আমার আরামসে শুয়ে থাকা কি বারণ? ওরু বিরক্ত সুরে বলল, সাবিহা আপু কাঁদছে, তুইও যা, মিলেমিশে কান্না কর গিয়ে। আমি কেন কান্না করব? আশ্চর্য তো। মুহূর্তেই তন্ময় শোয়া থেকে উঠে বসল। বিছানা থেকে নেমে ওরুর সামনে এলো। লম্বা সে কোমর বাঁকিয়ে ওরুর সমান তালে এসে দুই গালে ছোট্ট করে চড় মেরে বসল। ওরুর তুলতুলে গাল দুটো হালকা লাল হয়ে গেল। আকস্মিক চড়ে সে কিংকর্তব্য বিমূঢ় বড় বড় চোখে তন্ময়ের পানে তাকালো। তন্ময় শুধালো, কান্না করার রিজন পেয়েছিস? ওরু রেগে মেগে একাকার। নাক ফুলিয়ে বলল, আপনি। রাগান্বিত সে সম্পূর্ণ কথা বলতে পারল না। শব্দ করে চলে গেল। নিস্তব্ধতা কক্ষ জুড়ে। তন্ময় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে দুই হাত পেঁচিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। কিছু একটার অপেক্ষা যেন। মিনিট খানিক পর অরুর ছায়ার দেখা মিলল। ধীরে ধীরে সে পুনরায় তন্ময়ের রুমের সামনে এসেছে। চিৎকার করে বলল, একটা পাষাণ ভাই আপনি। আপনার ভেতর বিন্দুমাত্র দয়ামায়া কিছুই নেই। তন্ময় গম্ভীর মুখে বলল, সামনে এসে বল। না, এখান থেকেই বলবো। আপনি কিছু কেন করছেন না? ভেতরে আয় বলছি। ভেতরে যাবার সাহসও করল না, বরং আরও দূরে সরে দাঁড়ালো। তন্ময় টেলিভিশন অফ করে দিল। বইয়ের সাইডে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেলফ থেকে একটা বই হাতে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অরু পুনরায় দরজার সামনে এলো। তন্ময়ের মনোযোগ না পেয়ে দুই পা ভেতরে গেল। গলার স্বর নামিয়ে বলল, সাবিহা আপু এই বিয়েটা করতে চায় না। তো অয়ন ভাইয়া কত ভালো, আপুর জন্য পারফেক্ট। চাচ্চুকে তাদের ব্যাপারে বলেন না কেন? তন্ময় বইটা রেখে অরুর সামনে দাঁড়ালো। মনোযোগ দিয়ে দেখছে। তীক্ষ্ণ নজরে নজর মেলাতে পারছে না অরু। সে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে তন্ময় বারান্দার দিকে চলে গেল। অরু ঠায় দাঁড়িয়ে আছে। জিব্বা কামড়ে তন্ময়ের পিছু পিছু গেল। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তন্ময়। হিমশীতল বাতাস বইছে। ঠান্ডা আবহাওয়া। তন্ময়ের দেখা দেখি অরু রেলিং ঘেঁষে দাঁড়ালো। এই ঠান্ডা বাতাসে তার চোখ বুজে আসছে। হঠাৎ পেছন থেকে শ্বাস প্রশ্বাস অনুভব করল। বিচলিত হয়ে চোখ মেলে তাকালো। তন্ময় পাশে নেই, তার পেছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। তার দুই পাশে রেলিং ধরে। তন্ময়ের বাম গালে চাপদাড়ির খোঁচা লাগছে তার ডান গালে। দুরু দুরু কাঁপছে অরুর হাত। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। গলা শুকিয়ে কাটকাট। তন্ময়ের গলার স্বর নরম এবং নিচু স্তরে। ভাই হিসেবে আমার কর্তব্য আছে বোনকে সহি সালামত এমন কারো হাতে দেওয়া যে তাকে সুখী রাখবে, ভালো রাখবে।
আমিও চাই ও এমন কাউকে পাক যে ওকে রাজরানী করে রাখবে। আমার বোনকে রাজরানী করতে হলে ওই ব্যক্তিকে আগে রাজা হতে হবে, শক্তিশালী ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাই অবশ্যই আমার বোনকে পেতে হলে রাজা হয়ে আসতে হবে আমার সামনে, কেড়ে নিয়ে যেতে হবে আমার সাহায্য ছাড়া। আমি দেখতে চাই অয়ন কতদূর যেতে পারে। এখন তোর মাথায় ঢুকেছে আমার কথা? অরু মাথাটা পাশে ঘোরাতে চাইল, সঙ্গে সঙ্গে চাপদাড়ির খোঁচা খেলো গালে। উহ শব্দ করে উঠল, সরতে চাইল, তবে তন্ময় সরতে দিল না। সেভাবেই দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো। একসময় অরু, সাবিহা, অয়ন সব ভুলে গেল। পেছনে তন্ময় দাঁড়িয়ে শুধু তাই মগজে রয়ে গেল। ড্রয়িং রুমে তাড়াহুড়ো পায়ে দৌড়াচ্ছে অরু। একবার সুমিতা বেগমের পেছনে লুকাচ্ছে তো আরেকবার জয়া বেগমের পেছনে, না হলে মুফতি বেগমের পেছনে। তন্ময় টি শার্ট ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নামছে, খুব ধীরে সুস্থে আসছে। তার ডান হাতে নীল কাটার, শব্দ করছে কাটার দিয়ে। অরু পুনরায় ভন ভন করে উঠল মাছিদের মতো। হট্টগোলের কারণে আনোয়ার সাহেবও উপস্থিত হলেন আজ সকলেই বাড়িতে। তাই এক বেসামাল দৃশ্য এক প্রকার সকলের সামনে অনিচ্ছাকৃতভাবে চলে এসেছে। জয়া বেগম বিচলিত অরুকে শক্ত করে ধরলেন। হয়েছে কি? অরু জবাব দেবার পূর্বেই তার সামনে তন্ময় চলে এসেছে। দৌড়ে আনোয়ার সাহেবের পেছনে চলে গেল অরু। গম্ভীর স্বরে তন্ময় ডাকল, এদিকে আয়। না। আনোয়ার সাহেব হাসছেন বাড়ির বাচ্চাদের বাচ্চামিতে। হেসে কারণ জানতে চাইলেন, ঠিক কি হয়েছে। দীপ্ত শব্দ করে হেসে বলল, চাচ্চু, আজ অরু আপুর নখ কাটা হবে। অরুর বাঁ হাতের নখ সামান্য বড়, খুবই সামান্য, সাদা ফকফকে নখ। অরু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখে, নেল পালিশ দিলে দেখতে সুন্দর লাগে কিনা। আশ্চর্যের ব্যাপার হলো সেই নখের কারণে আজ তন্ময়ের ঘাড় জ্বলছে। আসলে তখন তন্ময়ের বাহুতে অরু কই মাছের মতো ছোটাছুটি করতে গিয়ে ঘাড়ে খোঁচা দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ জায়গাটা লালচে হয়ে গেল। তন্ময় তখনই নীল কাটার হাতে নিয়েছে। অরুর নখ কাটবে আর অরু কাটতে দেবে না। আনোয়ার সাহেব সরে যেতেই তন্ময় এসে হাত চেপে ধরেছে অরুর, তাকে সোফায় বসিয়ে এসে পাশে বসল। জয়া বেগম হেসে দুই পাশে মাথা দোলালেন। পরপর রান্নাঘরে চলে গেলেন। বাকিরাও আর থাকল না। দীপ্ত সামনে বসে রইল। টান টান উত্তেজনা নিয়ে গভীর ধ্যানমগ্ন হলো তাদের দেখায়। অরু তখনও চোখ মুখ অন্ধকার করে আছে। তন্ময় টান টান করে অরুর আঙুল টেনে ধরেছে। নড়চড় লক্ষ্য করে ধমকে উঠল, নড়বি না, চুপচাপ বস। অরু ভীষণ ব্যস্ত তন্ময়কে দেখল। নিচু স্তর গলায় মিনমিনে সুরে বলল, ধরাধরি করেছে কে? এখন সব দোষ আমার নখের। তন্ময় যেন কিছুটা আন্দাজ করে নিয়েছে। সে চোখ তুলে তাকালো। অরু চুপসে গেল। তন্ময় খুব ছোট স্বরে বলল, কামড় দিলে সমস্যা নেই, দাঁত কাটব না। এরপর আর অরু নড়চড় করল না, থমকে বসে থাকল। তন্ময় আরামসে নখগুলো কেটে চলে গেল। উত্তরার একটা নতুন কোম্পানি খোলা হয়েছিল 5 মাস পূর্বে। নতুন কোম্পানির নাম ডাক তখনও ওঠেনি। প্রচণ্ডভাবে শেয়ার হোল্ডারের প্রয়োজন ছিল। অনেককেই ডাকা হলো। অনেক নামকরা বিজনেসম্যান হাজির হলো। তবে শেয়ারের দাম বেশি। এত দামে শেয়ার কিনবে না জানালো। দিশেহারা কোম্পানির একজন মালিক বাধ্যতামূলক শেয়ারের দাম কমিয়েছেন। অয়ন সে সময় নিজের সর্বোচ্চ টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছে। 48 লাখ টাকার শেয়ার একাই কিনেছে। কোম্পানির সর্বোচ্চ শেয়ার হোল্ডারের খেতাব অর্জন করে নিল। অনেক বিজনেসম্যান তাকে বাচ্চা, নির্বোধ, মূর্খ বলেছিল। টাকাগুলো নির্ঘাত জলে যাবে বলে বেট লেগেছে এক একজন। তবে আশ্চর্যজনকভাবে নতুন কোম্পানি তখন তেমন সাড়া না পেলেও 2 মাসের মাথায় সাড়া পেতে লাগলো। জমিনে পড়ে থাকা থেকে উঠে দাঁড়ালো। 5 মাসের মাথায় কোম্পানির শেয়ারের দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল। এখন অয়নের 48 লাখ টাকার শেয়ারের দাম উঠেছে 3 কোটি প্রায়।
ব্যাপারটা মাত্রই জেনেছেন অয়নের বাবা সৈকত সাহেব। সেক্রেটারি শারমিন মাত্রই নিউজপেপারে দেখিয়েছেন তাকে। নিউজপেপারে বিজনেস রিলেটেড পৃষ্ঠায় ছেলের ছবিসহ হেডলাইন দেখে আহাম্মক হয়ে গেলেন। 6 মাস পূর্বে অয়ন হিউজ পরিমাণে টাকা নিয়েছে তার থেকে, বলেছে অফিস খুলবে নিজের। সৈকত সাহেব রেগে যান, ছেলেকে প্রত্যাখ্যান করেন। কিন্তু ছেলে কথা শুনলে তো ওয়াদা দেয় সে 5 গুণ টাকা বাড়িয়ে ফেরত দেবে। বিশ্বাস করেনি সৈকত সাহেব, তবুও বাধ্য হয়ে 40 লাখ টাকা দেন ছেলেকে। এদিকে সেক্রেটারি শারমিনের চাহনিতে বিস্ময় ফুটে ওঠে। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, স্যার আপনি জানতেন না? তার মানে কি ছোট স্যারের একার চিন্তা ভাবনা এগুলো? সে কিভাবে এত টাকা ইনভেস্ট করার মতো সাহস পেল? 40 লাখ টাকা, যা এখন 2 কোটি। বিশ্বাস করতে পারছি না এখনও। সৈকত সাহেব শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভেজালেন। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না। ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালেন। তার আজকের মিটিংগুলো হোল্ডিং রাখতে বলে বেরিয়ে পড়লেন। মাঝ রাস্তায় ছেলেকে কয়েকবার কল করলেন, ফোন বন্ধ। বাড়ির সামনাসামনি পৌঁছাতেই অয়নের ফোন থেকে কল ব্যাক এলো এবং সৈকত সাহেবকে বলতে না দিয়ে সে বলল, বাবা তুমি অফিসে নেই কেন? তুই কোথায়? আমি অফিসে নেই, বাড়ির সামনে। তোমার সাথে কথা আছে, আসছি আমি, থাকো। সৈকত সাহেব নরম সুরে বলতে চাইলেন, আয় বাবা, কিন্তু বলতে পারলেন না। ছেলের কল কেটে গিয়েছে, তবুও রাগলেন না। আজ তিনি ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন। উচ্ছ্বসিত মনে বাড়িতে ঢুকলেন। স্ত্রী নেই। খোঁজ করলেন না স্ত্রীর। সে আরাম করে সোফায় বসে থাকলেন। ছেলের সাথে বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন, সেখানে স্ত্রী না থাকলেও চলবে। অয়ন হাওয়ার বেগে এসেছে, 5 মিনিটও লাগেনি। তার মানে কতটা সাংঘাতিক মাত্রায় বাইক চালিয়ে এসেছে এই ছেলে, তা বোঝার জন্য আলাদা ব্রেন ব্যবহার করতে হবে না। আরাম ভাব ছেড়ে নড়ে চড়ে বসলেন সোজা হয়ে। অয়ন বাবার সামনে বসেছে। ঘেমে নিয়ে একাকার সে। অস্থির ভঙ্গিতে কয়েকবার হাত ঘড়িতে চোখ বোলালো। সৈকত সাহেব মুগ্ধ নয়নে ছেলেকে দেখে মিষ্টি করে হাসলেন। আজ তিনি ছেলের ক্ষমতা সম্পর্কে জেনেছেন। এই ছেলেই তার বিজনেস উঁচু করে রাখবে। বুক ভরে শ্বাস নিয়ে মুখ খুললেন, কিছু একটা বলতে চাইলেন। পূর্বেই অয়ন উতলা সুরে বলে উঠল, বাবা আমি একজনকে পছন্দ করি। সৈকত সাহেবের প্রশস্ত হাসির রেখা তবদা খেয়ে গেল। কয়েকবার পাপড়ি ঝাপটালেন। মুখ খোলার পূর্বেই অয়ন বলল, তাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আমি সেটা হতে দেব না। তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য তার হাত চাইবে। সৈকত সাহেবের থমকে যাওয়া হাসি এবার বিলুপ্ত হওয়ার পথে। তিনি অবিশ্বাস্য নয়নে আবারও মুখ খুলতে চাইলেন। পূর্বেই অয়ন বলে দিল, আমি সাবিহাকে বিয়ে করতে চাই বাবা। তুমি? সাবিহা? কোন সাবিহা? পাশের বাড়ির। সৈকত সাহেব আঁতকে উঠলেন, আর 1 সেকেন্ডও বিলম্ব না করে বুক চেপে ধরলেন। তার শ্বাস আটকে এসেছে। এতগুলো আনইনভাইটেড অপ্রত্যাশিত তথ্য হজম করতে পারলেন না। সময় যেন পানির গতিতে চলে যায়। চোখের পলকে দুপুর গড়িয়ে বিকেলে ঠেকেছে প্রকৃতি। সোনালি আলোয় আলোকিত চারপাশ। সাবিহাকে তৈরি হতে বলে গিয়েছেন জবেদা বেগম। সুন্দর করে শাড়ি পরতে বলেছিলেন মূলত। রান্নাঘরের কাজ শেষ করে এসে দেখছেন মেয়ে তার এখনও ফ্লোরে বসে আছে, ঠিক যেভাবে দেখে গিয়েছেন। ভ্রুজোড়া কুঁচকে বললেন, কিরে, তৈরি হচ্ছিস না কেন? সাবিহার জবাব নেই। সে একই ভঙ্গিতে বসা। জবেদা বেগম 2 পাশে মাথা নাড়লেন অতিষ্ঠ ভঙ্গিতে। জোর গলায় ডাকলেন, অরু, রুবি, কই তোরা? অরু আর রুবি একত্রেই রয়েছে। দুজনেই আড়াল হয়ে আছে। কেউই সাবিহাকে তৈরি করতে যেতে চাইছে না। অরু তো কেঁদে নাক লাল করে ফেলেছে। রুবি ব্যস্ত পায়ে রুমে হাঁটাচলা করছে। সে জানত না সাবিহা অয়নের বিষয়টা। সবেই জেনেছে। জেনে অবাক হয়েছে ভীষণ। সাবিহাকে ভালোভাবে জানে এবং চেনে।
এমন মেয়ে নিজের থেকে ছোট এক ছেলেকে মন দিয়ে বসবে, কেই বা ভাবতে পেরেছিল? দুই একবার মুখ খুলেছে কিছু বলতে, অবশেষে কিছুই বলতে পারল না। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই। সাবিহাকে অয়নের সঙ্গে ভেগে যেতে বলতো, তবে সেই ডিসিশন কতটা ভালো হতো? সে তো তেমন তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা জানে না। নাক কুচকে রুবি বলল, কান্না অফ কর, বড়মা ডাকছে, চল। সাবিহা আপু কান্না করছে, করুক, আমার তার কান্না সহ্য হচ্ছে না। সহ্য না হলে কানার চোখ বন্ধ করে চল। ওরও বিষণ্ণ অনুভব করল। কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছেই না। হোয়াই? এই যে ওরও কষ্টে রসমালাই খেতে পারছে না, বাড়ির আনাচে কানাচে রসমালাইয়ের ঘ্রাণে মম করছে, অথচ কষ্টের কারণে একটা পিসও মুখে পুরতে পারিনি এখন অবধি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে এক প্রকার বাধ্য মেয়েদের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম, সুন্দরভাবে তৈরি করে দে মেয়েটাকে, চলে আসবে তো লোকজন, তাড়াতাড়ি কর। মাথা দোলালো রুবি। ওরও বিক্ষিপ্ত মনে সাবিহার পাশে বসেছে। সাবিহার এই অবস্থা কি দেখছে না বড়মা? নাকি সে চোখেই দেখে না? জবেদা বেগমের উপর চরম বিরক্ত ওরু। আচ্ছা, সে কি একটা কল দেবে অয়নকে? বলবে কি খুলে সব কিছু? এই যে সাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেলো না, আড়াল হয়ে কাঁদল, কার জন্য? অবশ্যই অয়নের জন্য। এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? ওরও মনে মনে ঠিক করে নিল আছে অয়নকে কল করবে, কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। সাবিহা উঠে দাঁড়িয়েছে, চুলগুলো কোনো রকমে হাতে পেঁচিয়ে নিল, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রবি চিরুনি নিয়ে ধীরে সাবিহার চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। ওরও হাতে পেটিকোটার ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে। ব্লাউজ কাজ করা, খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি, মেয়েকে এটাই পরতে বলেছেন। ওরও ব্লাউজখানা নিজে পরতে নিয়ে থেমে গেল। এমত অবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মূলত সাবিহাকে দেখতে এসেছেন। শাড়িটা তিনি পরিয়ে দেবেন জানালেন। সাবিহা অস্বস্তি অনুভব করল। লতা বেগমের পানে বেশ করে তাকালো। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্রমহিলার কী মিল! লতা বেগম এসে সাবিহার মুখ উঁচু করে ধরলেন। দেখি দেখি, মাশাআল্লাহ, কী মিষ্টি! পাত্রপক্ষ এক দেখাই পাগল হয়ে যাবে নির্ঘাত। সাবিহার ভীষণ লজ্জা লাগল। সে চুপচাপ লতা বেগমের ইশারায় দুলল। শাড়ি পরিয়ে ভালোভাবে তাকে দেখল লতা বেগম। ভারী মিষ্টি দেখাচ্ছে, চোখ ফেরানো দায়। সাবিহার বিচলিত আচরণ দেখে অরু লতা বেগমকে টেনে বিছানায় বসালো। খুব ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, অয়ন ভাইয়া কই? লতা বেগম অশান্ত সুরে বললেন, ছেলেটার যে কি হলো হুট করে, রাত থেকে কেমন করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সামনে অনার্সের ফাইনাল, অথচ সে কী যেন নিয়ে মহাব্যস্ত। ওর সব কিছু আমার মাথার উপর দিয়ে যায় বাবা। ওরও পিটপিট নয়নে সাবিহার দিকে তাকাচ্ছে। দেখল সাবিহা মন দিয়ে শুনছে। দুষ্ট হেসে শুধালো, অয়ন ভাইয়াকে বিয়ে দেবেন না আন্টি? দেব তো, আমার তো একটা মাত্র সন্তান, বিয়ে দিয়ে দিলে দুটো হবে। ভাবছি বিয়েটা দিয়ে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো যত দ্রুত সম্ভব। আমার আর একা একা পড়ে থাকতে ভালো লাগে না। ওরও উত্তেজিত হয়ে পড়ল। কণ্ঠ তটস্থ করে বলল, বিয়েটা দিয়ে দিন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, ভালো মেয়ে আছে, একদম ফুলপরি। ভাবুক হয়ে পড়লেন লতা বেগম। ভেবে বসলেন অরু নিজেকে ইঙ্গিত করে বলছে কিনা। তিনি বললেন, তোর তো বিয়ে হয়ে গেছে অরু। অরু স্তব্ধ, বিমূঢ়, আশ্চর্য। সে কি নিজের কথা বলেছে? লজ্জায় হতবম্ব অরু চুপসে গেল। লতা বেগম উৎসুকভাবে বললেন,
তন্ময় কোথায়? ভাইয়া নিজের ঘরে। এই ভাইয়া কিসের? ভাইয়া ডাকবি না, তন্ময় বলে ডাকবি। দেখি ডেকে দেখাতো। এখান থেকে ডেকে ওঠ, ছেলেটা আসুক, কতদিন ধরে দেখি না। পারবো না। রবি হঠাৎ করেই দুষ্টু বনে গিয়েছে। সে হুলস্থুল করে লতা বেগমের সাথী হয়েছে। দুজন মিলে অরুকে হেনস্থা করতে শুরু করলো। বাধ্যতামূলক ডাকতেই হবে। বড়দের সামনে অরু ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল। ছোট ছোট পায়ে দরজার সামনে দাঁড়ালো। নরম ছোট সুরে ডাকল, তন্ময় ভাইয়া। সঙ্গে সঙ্গে রুবি অরুর মাথায় গাঁটটা দিয়ে বসল। ভারী গম্ভীর স্বরে বলল, তন্ময় হবে। আমি আমি পারবো না। পারবি, ট্রাই কর। অরু মিনমিন ধীর সুরে বলল, আমাকে ছেড়ে দাও রুবি আপু, আগে ডাক তারপর ছেড়ে দেব। অরু কখনোই তন্ময়কে নাম ধরে ডাকেনি। বড়দের সে সর্বদাই সম্মান করে। তন্ময় তার বড়। বড়দের সে নিশ্চয়ই নাম ধরে ডাকবে না। আকাশ হলে ফাজলামো করে হলেও নাম ধরে ডাকা যেত, কিন্তু তন্ময়, অরু এই লোককে কখনোই নাম ধরে ডাকতে পারবে না। তার দ্বারা অসম্ভব। তবে অসম্ভবকে সম্ভব করাই রুবির কাজ। সে ইচ্ছে মতো অরুকে জ্বালালো। অবশেষে অরু চেঁচিয়ে উঠল, তন্ময়। আশ্চর্যজনকভাবে তন্ময় তখন সিঁড়ির মাথায়। সবেই নামতে নিচ্ছিল নিচে। মোস্তফা সাহেব ডেকেছেন। অরুর গলা ফাটানো ডাক শুধু সে নয়, পাশে উপস্থিত ওহি সাহেবও শুনলেন। তন্ময়ের পাজোড়া অপ্রস্তুতভাবে সামনে চলে গেল। স্লিপ খেয়ে রেলিং ধরল। প্রায় পড়েই যাচ্ছিল সে। অরু পরপরই তন্ময়কে লক্ষ্য করল। আতঙ্ক মনে পরপর উচ্চ গলায় ভাইয়া বলে দিল। সঙ্গে সঙ্গে রুবিরও গাঁটটা পড়ল তার মাথায়। সময় ৫টা ৫৫। পিতা পুত্র একত্রে সদর দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, যেন তাদের থেকে কেউ টাকা পাও না। এক্ষুনি পরিশোধ করতে হবে, না হলে গলা কেটে নেবে। মোস্তফা সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, আজকাল প্রতিশ্রুতি দিলেই হয় না, রাখতেও জানতে হয়, আর সবাই তা পারে না। তন্ময়ের জবাব এলো না। মোস্তফা সাহেব তাতে আরও বিরক্ত হলেন। খিটখিটে মেজাজে বললেন, বুকের পাটা থাকতে হয়। তন্ময় মাথা ঘুরিয়ে তাকালো। খুব স্বাভাবিক স্বরে শুধালো, কিছু বললে? মোস্তফা সাহেব ছেলেকে চোখ রাঙালেন। গম্ভীরতা বজায় রেখে পূর্বের ন্যায় দাঁড়ালেন। ওহি সাহেব এবং আনোয়ার সাহেবও পাশেই আছেন। অতিথির আগমনে কোনো ত্রুটি রাখবেন না তারা। এক পর্যায়ে দূর থেকে একটা গাড়ি দেখা গেল। মোস্তফা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। গাড়ি কাছাকাছি আসতেই হুট করে অপর পাশ থেকে আরেকটি গাড়ি চলে এলো। দুটো গাড়ি একত্রে মোস্তফা সাহেবের সামনেই থামল। একটা কালো রঙের গাড়ি, আরেকটা সাদা।